মৌনির খালার বাসাটা 3 তলা। খালা 2 তলার একটি ইউনিটে থাকেন। বাকি সব ইউনিটগুলো ভাড়া দেওয়া। ছোট ছোট 3টি রুম, ড্রয়িং রুম, ডাইনিং মিলিয়ে একটি ফ্ল্যাট। রুম ছোট বলে মৌনির তেমন একটা ভালো লাগে না। আবার এই এলাকাটা কেমন যেন ঘিঞ্জি। মৌনিদের এলাকা অনেক ফাঁকা ফাঁকা। মৌনির এখানে আসলেই সারাক্ষণ দম বন্ধ লাগে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে ছাদটা। মৌনির খালা ছাদে কোনো ভাড়াটিয়াকে দড়ি টানাতে অ্যালাউ করেনি। পুরো ছাদটাই ফাঁকা। রেলিং ঘেঁষে ফুলের টব সারি সারি। মৌনি মনে মনে ভাবল, এবার বাড়ি ফিরে সে নিজেও তাদের ছাদটাকে এভাবে সাজাবে। মৌনি খালি পায়ে টবগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। যে গাছটাকে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে সেটাকে নিচু হয়ে ছুঁয়ে দিচ্ছে। এমন সময় অচেনা একজনের কণ্ঠস্বরের মৌনির পা জোড়া থমকে গেল। অচেনা লোকটি মৌনিকে উদ্দেশ্য করে বলল, আপনি তানিয়ার বোন, মিস? মৌনি ঘুরে তাকালো এবং দেখল বয়সে তার চেয়েও 8-9 বছরের বড় একজন ভাইয়া উৎসুক চোখে তাকিয়ে আছে। ফায়াজ পায়ে পায়ে হেঁটে মৌনির দিকে এলো। শ্যামলা চেহারার লোকটির থুতনিতে গর্ত মতো, যেটি চেহারায় আরও সুন্দরভাবে মানিয়ে গেছে। মৌনির দিকে উত্তরের আশায় তাকিয়ে থাকা ফায়াজকে দেখে মৌনি হালকা মাথা ঝাঁকালো, বলল, জি, আমি তানিয়াপুর বোন। কিন্তু আপনি কে? আমি ফায়াজ। তার ধীর পুরুষালী কণ্ঠে জবাব দিতে গিয়েও থেমে যায়। কেননা ততক্ষণে তানিয়া নিজেই ছাদে উঠে এসেছে। তার এক হাতে ফ্লাক্স, অন্য হাতে 3টে কাপ। তানিয়া নিজে থেকে জবাবটা দিয়ে দিল, ও আমার হবু, বুঝেছিস? মৌনি চোখ বড় বড় করে তাকালো। যদিও খালার বাসায় আসার পর একদিন কেটে গেছে, তবুও তানিয়ার সাথে তার এত একটা মেশা হয়নি, কথাও হয়নি। শুধু তানিয়াই না, খালা খালু কারোর সাথেই ভালো করে কথা বলেনি মৌনি। একদম চুপচাপ নিজের মতো সময় কাটিয়েছে সে। তার মন মেজাজ কোনো কারণে ভালো নেই দেখেই তানিয়া হুট করে বিকেলে ছাদে একটা চায়ের আয়োজন করে নিয়ে এসেছে ছোটোখাটোভাবে। এই আড্ডায় কথার ছলে মৌনির থেকে জেনে নিতে হবে কি সমস্যা ওর। তুমি যে কাল রাতে ফোনে গুনগুনিয়ে কথা বলছিলা, এই ভাইয়ার সাথেই? প্রশ্ন করে মৌনি। তানিয়া ভ্রু কুঁচকে বলল, তো কি আরেক ছেলের সাথে? কি ননসেন্স মার্কা প্রশ্ন রে মৌ, তোর মাথা দেখছি দিনকে দিন গোবর দিয়ে ভরে যাচ্ছে। মৌনি ভেলকার মতো হাসে, মাথা চুলকায়। তানিয়া মৌনিকে আদেশ করল, দৌড়ে যা, পাটিটা নিয়ে আয়। গো? আমি? না, এখানে তো তোর ভূত আছে, তাকে বলছি। ননসেন্স মেয়ে। মৌনি রাগ আড়ালে রেখে দ্রুত নিচে নেমে আসে। একটা আননোন ছেলের সামনে এভাবে বারবার তাকে কেন ননসেন্স বলছে তানিয়াপু? আবার ক্যাট ক্যাট করে কথা বলছে। সমস্যা কি তার? হোক না হবু বোন, মৌনি তো এই প্রথম দেখলো নাকি? মৌনি মনে মনে বলল, আগে সেই মৌনি যদি আজ থাকতো তবে তোমাকে এই ক্যাটকেটানির উচিত জবাব দিত। পাটি নিয়ে ফিরে আসতেই আবার থমকালো তানিয়া আপু। এতক্ষণ লাগে দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে খিল ধরে গেছে। দে পাটি দে, লেট লতিফা। ফায়াজ নামক লোকটি ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি সক্ষম হতে পারছে না। একটা সূক্ষ্ম হাসি পুরো ঠোঁটেই ফুটে উঠেছে। সেদিকে তাকিয়েই মৌনি মেজাজ গরম হয়ে গেল। সে অভিমানী স্বরে কাটা কাটা গলায় করে বলল, জানোই যখন আমি লেট লতিফা, তাহলে আমাকে দিয়ে কাজ করাও কেন? নিজে গিয়ে আনতে। আর সারাক্ষণ এত ক্যাটক্যাট করছো কেন? তোমাদের বাড়ি বেড়াতে এসেছি বলে? ঠিক আছে, চলে যাব আজ। তানিয়া ততক্ষণে পাটি বিছিয়ে ফ্লাক্স, চায়ের কাপগুলো গুছিয়ে রেখেছে। মৌনির কথা শুনেও সে বহুত কষ্টে নিজের হাসি আটকালো। ছন্দ গম্ভীর ভাব করে বলল, গেলে যাস, এখন এখানে বস, কথা আছে। আমি তোমার কোনো কথা শুনবো না, লাগাবো থাপ্পড়। বস, এদিকে আয়। মৌনি না শোনার বাহানা করে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। তানিয়া কিছু বলতে নিচ্ছিল। ফায়াজ চোখ ইশারায় তাকে থামতে বলল। তারপর সে নিজে মৌনির কাছে গেল। তোমার আপু এইরকমই, বুঝছো? আমাকেও সারাক্ষণ ধমকের উপর রাখে। একে নিয়ে কিভাবে যে লাইফ পার করব কে জানে। মৌনি তৎক্ষণাৎ বলল, তাহলে বিয়ে করেছেন কেন? ভালো মেয়ে দেখে বিয়ে করুন, যে কটকট করবে না। ভালোবাসিস তো? ভালোবাসি তো। তাহলে বউয়ের নামে আমার কাছে অভিযোগ দিতে আসলেন কেন? যাকে ভালোবাসা যায় তার নামে অভিযোগ করা যায় না,
জানেন না? বাহ বাহ, সরি মহারানী, জানতাম না। এই যে আজ জানলাম, আর কখনো এই ভুল হবে না। তো ডিয়ার মহারানী, আপনি কি এই অধমের চায়ের আসরে আপনার মূল্যবান সময়ের একটুক্ষণ দিবেন প্লিজ? ফায়াজ এমনভাবে আবদার করলো যে মৌনি হেসে ফেলল। ওদিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে তানিয়া। সেও যখন রাগ করে বা অভিমান করে, ফায়াজ এভাবে আবদার করে তার রাগ ভাঙায়। ছেলেটা তো জোস। তানিয়ার মনটা খুশিতে বাকবাকুম করে উঠল। ফায়াজের মতো জীবন সঙ্গী পেতে যাচ্ছে, এই ভেবে সে ধন্য। মৌনি ফায়াজের মিষ্টি আবদার টলাতে না পেরে পার্টিতে এসে বসলো। তানিয়া চায়ের কাপগুলো চা ভর্তি করে একে একে সবার হাতে তুলে দিয়ে নিজে পায়ের উপর পা তুলে আসন করে বসলো। এরপর শুরু হলো তিনজনের গল্পের আসর। মৌনিও কিছুক্ষণের জন্য প্রান্তের কথা ভুলে গিয়ে সেই আসরে মনোযোগ দিল এবং অনেক দিন পর সে প্রাণ খুলে কথা বলল। শেষে এমন হলো যে মৌনি বক বক করে চলেছে, তানিয়া ফায়াজ চুপচাপ তার কথা শুনছে। ব্যাপারটা যখন মৌনির দৃষ্টিগোচর হয়, সে চুপ হয়ে গেল। লজ্জিত গলায় বলল, সরি, আমি এত বক বক করতে পারি? এই বক বক মৌনিকেই আমাদের খুব ভালো লাগে। কেন গম্ভীর হয়ে থাকিস? শুধু শুধু বল দেখি। মনি কথা বলতে পারল না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল। তানিয়া চায়ের কাপ পাশে রেখে সিরিয়াস গলায় বলল, খালামণি ফোন দিয়ে বলেছে সব। তুই কিভাবে পাল্টে গেছিস, কতটা চুপচাপ হয়ে গেছিস। আমরা তো প্রথমে বিশ্বাসই করিনি। সব খালাদের সব ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে চঞ্চল তুই কি না? আর সেই মৌনি চুপচাপ, এ তো অসম্ভব ব্যাপার। কিন্তু যখন চোখে দেখলাম আসলেই তুই আগের মতো নেই, একদম পাল্টে গেছিস, তখন কষ্ট হলেও মানতে হয়েছে। এই যে আজকের এই চায়ের আসর, এটা শুধু তোর জন্য মৌনি। তুই আমাদের অনেক প্রিয়, জানিস? খালামণির ধারণা এমন কিছু ঘটেছে তোর জীবনে যেটা তুই তাকে সাহস করে বলতে পারছিস না বা লজ্জা পাচ্ছিস বলতে। কিন্তু আমাকে বলতে তো লজ্জা নেই। আমাকে প্লিজ খুলে বল, হোয়াট হ্যাপেন্ড টু ইউ প্লিজ মৌনি। ফারাজ বলল, জানো মৌনি, তোমার এই তানিয়াপু ভীষণ স্বার্থপর। দুনিয়া চুলোয় যাক, সে কিন্তু সহজে কারো জন্য চিন্তিত হয় না, ব্যথিতও হয় না। সে যখন তোমার জন্য চিন্তা প্রকাশ করলো আমার কাছে, আমি নিজেও শকড হলাম। বুঝতে পারছো তো তুমি কতটা প্রিয় এদের কাছে? মৌনি মাথা কাত করে বুঝালো সে বুঝতে পারছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলল না। তানিয়া ফের বলল, তোর জীবনের যত পার্সোনাল ব্যাপার থাকুক, আই প্রমিস কেউ বকবে না, কেউ কিচ্ছু বলবে না। শুধু সমাধান করব সবাই মিলে। আমরা তোকে আবার আগের মতো দেখতে চাই। মৌনি তবুও বলল না। নিজের বোকামি প্রকাশ করতে কার বা ভালো লাগে? বলার মতো তেমন তো কিছু নেই। একটা ছেলে যে তাকে 4 আনার পাত্তাও দেয় না, অন্য কারোর সাথে যার সম্পর্ক, সেই ছেলের জন্য মৌনি দম বন্ধ হয়ে বসে থাকে, নির্ঘুম রাত কাটায়। খেতে বসলে তার কথা মনে করে খাবারটাকে ছানাছানি করে ফেলে দেয়। এসব বলার মতো কিছু? উল্টো এগুলো যদি মা শোনেন, ভেবে নেবেন নিশ্চয়ই প্রান্ত উল্টাপাল্টা কিছু করেছে। তার জন্য প্রান্ত হেনস্থা হোক, এই বাসা ছেড়ে চলে যাক, সে চায় না। মৌনির নিশ্চুপতা দেখে তানিয়া পুনরায় কিছু বলতে যাচ্ছিল, তাকে ফায়াজ চোখ ইশারায় থামাতে বলল। তারপর মৌনিকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, ব্যাপারটা খুব পার্সোনাল? মৌনি ক্ষীণস্বরে জবাব দিল, একটু। ঠিক আছে, বলতে হবে না, কিন্তু আমি একটা উপদেশ দিতে চাই, শুনবে? বলুন। তুমি যে কারণে এভাবে থমকে গেছো, সেই কারণগুলো একদম ভেঙে ভেঙে একটা কাগজে লিখবে। তারপর সেই কাগজটা একটা বাক্সে ভরে তালা দিয়ে খাটের নিচে একদম চিপায় ফেলে রাখবে। এতে কি হবে? তোমার দুঃখ কমবে। এমনও করতে পারো তুমি পশু বা পাখি বা গাছের সঙ্গে তোমার দুঃখগুলো শেয়ার করতে পারো। আমার কি মনে হচ্ছে জানো, তোমার দুঃখগুলো খুবই সাধারণ, উঠতি বয়সে যা হয় আর কি। কিন্তু এগুলো তোমার কাছে খুব ভারী মনে হচ্ছে, কারণ তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না। তাই কথাগুলো ভেতরে জমে জমে তোমার ফুসফুসটাকে ভারী করে তুলেছে। এজন্য তোমার দম নিতেও কষ্ট হয়। গাছ, পশু পাখি এরা নির্বাক শ্রোতা, এরা শুধু শুনবেই, কোনো জবাব দিতে পারবে না। তাই অন্য কেউ জানাজানি হওয়ার ভয়ও তোমার থাকবে না। উল্টো একটা ফ্রেন্ড হবে যার কাছে সব শেয়ার করতে পারছো তুমি, বুঝেছো? আবার কাগজে লিখেও মনের চাপ কমানো যায়। এবার কোনটা করবে? ইউর ডিসিশন, বাট ইউ হ্যাভ টু ডু
লাইফ ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড সো লং টার্ম। বয়স কতই বা তোমার? এখন যদি থেমে যাও, বাকি জীবনটা কিভাবে কাটাবা বলো তো? মৌনির কাছে ফায়াজের প্রতিটি কথা ভীষণ গুরুত্বপূর্ণ মনে হলো। তার মন ভালো লাগছে এখন। সে চটজলদি সিদ্ধান্ত নিল আর 2 দিন পরে বাড়ি ফিরে যাবে এবং গিয়ে কতগুলো গাছ কিনে নিয়ে আসবে। এরপর তার সখ্যতা গড়ে উঠবে গাছের সঙ্গে। ফায়াজ ভাইয়াকে ধন্যবাদ দেওয়া উচিত এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য, কিন্তু মৌনি এখন ধন্যবাদ দেবে না। যখন তানিয়াপুর সঙ্গে তার বিয়ে হবে তখন চমৎকার একটা গিফট দিবে সে ফায়াজ ভাইয়াকে। এই ছেলেটাকে আনহির কলেজ শেষ হয় দুপুর 2টায়। এই সময়টা রাস্তা প্রায় ফাঁকাই থাকে, দোকানগুলোও বন্ধ থাকে। সেই ঝিল পাড়ে দেখা হয়েছিল তার প্রান্তের সাথে, এরপর আর হয়নি। পড়াশোনায় ডুবেছিল দুজনেই। আজ হুট করে আনহির কলেজের সামনে আসে প্রান্ত আনহিকে সারপ্রাইজ দিতে। আনহি খুব খুশি হয়। দুজনে হাঁটতে হাঁটতে 2 গলির পর একটা চিপা গলি আছে, সেখানে আবার বসার প্লেসও আছে। সেই জায়গায় গিয়ে বসলো। প্রান্ত তার স্বভাব মতোই আনহিকে এটা ওটা বলে হাসাতে লাগে। তখনই আরাফের কণ্ঠটা আনহিকে বিদ্যুতের শক দিল যেন। হাসি থামিয়ে দ্রুত উঠে দাঁড়ায় সে। অস্ফুট স্বরে বলল, ভাইয়া। এরপর অপরাধী মুখ করে মাথা নিচু করে। প্রান্ত আরাফকে চেনে। আনহির ফোনে সে আরাফের ছবি দেখেছে, বাস্তবে দেখা এই প্রথম। প্রান্ত নিজেও উঠে দাঁড়ালো। কি করবে বুঝতে পারছে না। জাদু জানলে এক্ষুনি এখান থেকে গায়েব হয়ে যেত প্রান্ত। সে আর চোখে আনহিকে দেখে ভ্রু কুঁচকাল। এমনিতে তো বলে, আমি কাউকে ভয় পাই না, আর এখন ভয়ে কাঁপছে। প্রান্ত এরকম একটা মোমেন্টেও বিড় করে বলে ফেলল, ভিতর ডিম, মুখে যত ফটর ফটর। আরাফ এগিয়ে আসে, একবার প্রান্তের দিকে তাকায়, আর একবার আনহির দিকে তাকালো। আনহির শরীর দিয়ে ঘাম ছুটে গেছে, কিন্তু একটা দৌড়াদৌড়ি করছে শিরায় শিরায়। কিছু একটা দৌড়াদৌড়ি করছে শিরায় শিরায়। মাথা ঘুরছে। আনহি মনে মনে জিকির করে, অজ্ঞান হব, অজ্ঞান হব, আল্লাহ বেহুশ করে দাও। আরাফ স্থির দৃষ্টিতে শক্ত শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, কি নাম তোমার? জি প্রান্ত। উত্তর দেওয়ার আগেই আনহির মুখ ফসকে বেরিয়ে আসে, প্রান্ত। দ্রুত সে দাঁত দিয়ে জিভ কাটলো। আরাফ খেকিয়ে উঠল, তোকে জিজ্ঞেস করেছি? পড়ালেখার নাম করে এসব। হ্যাঁ, বাসায় চল, বাসায় চল। আনহির হাত ধরে টান দেয় আরাফ। আনহি অনুনয় করে, ভাইয়া প্লিজ কিছু বলো না, আই ক্যান এক্সপ্লেন। ও ভালো ছেলে, ডিউর ছাত্র। আগে বাসায় চল, এতদিন অনেক শিয়ানাগিরি করেছিস, আজকে তোর পালা। আরাফ হাত তুলে শাসনের ভঙ্গিতে বলল, আর তোমাকে যেন ফার্দার আনহির আশেপাশেও না দেখি, নইলে যে কি করব ভাবতেও পারবে না। তারপর আনহিকে এক প্রকার টেনে হিস্ট্রি নিয়ে যায় আরাফ। প্রান্ত তখনও থোয়া হয়ে দাঁড়িয়ে রইল। হুট করে একটা ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে চলে গেল। আরাফ সকালে অফিস যায়, সন্ধ্যায় আসে। আজকে শরীর খারাপ লাগছিল দেখে হাফবেলা কাজ শেষে ছুটি নিয়ে চলে আসে। ভাগ্যিস এসেছিল, নইলে এই মেয়ের কীর্তি কাহিনী ধরতেই পারত না। আরাফের মাথা 100তে 100 হয়ে আছে। যেদিন রতিকে ফিরিয়ে আনতে না পেরে একা ব্যর্থ ভঙ্গিতে বাসায় ফিরেছিল আরাফ, সেদিন আনহিকেও অনেক কথা শুনিয়েছিল। রতির হয়ে ওকালতি করার ফল আজ তাকে হাড়ে হাড়ে টের পাওয়াবে আরাফ। আরাফের কপালের প্রতিটি শিরা দপদপ করছে। আনহির সাথে একবার দেখা করে যেতে চেয়েছিল রতি। আনহিকে অনেকবার ফোন করেও পেল না, ওর ফোন সুইচ অফ বলছে বারবার। রতির মন খারাপ হলো। সে 15 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছে কাজে। যাওয়ার আগে একবার আনহির সাথে দেখা করতে পারলে ভালো হতো। আনহি তাকে ভীষণ মিস করে রতি। আবিরের বাবাকে বারবার মানা করার পরও ভদ্রলোক রতিকে বাসে উঠিয়ে দিতে এসেছেন। রতির মাঝে মাঝে নিজের ভাগ্যকে ধন্যবাদ জানাতে ইচ্ছে করে। এত ভালো পরিবারের সঙ্গে তার দেখা হয়েছে এই জন্য। আবিরের বাবা বারবার জিজ্ঞেস করলেন, সব কিছু ঠিকঠাক নিয়েছো কিনা, মনে করো কিছু বাদ পড়লো কিনা, ঠিক মতো খাবে দাবে, কাজেই ডুবে থাকলে চলবে না, শরীরের যত্ন নিতে হবে। শরীর তো আর ইঞ্জিন না। এবং বাস ছাড়ার আগ অবধি তিনি রতির পাশের সিটে বসে রইলেন। আনন্দে রতির চোখ ভিজে উঠেছিল বারবার। বাস ছাড়ার আগে হেল্পার ঘোষণা করলো, যাত্রীবাতে বাকিরা নেমে যায় যেন, বাস 2 মিনিটেই ছেড়ে দেবে। আবিরের বাবা এবার উঠে দাঁড়ালেন।
রতির চোখ তখন পানিতে টলমলো। কিছুদিনেই ভীষণ মায়া পড়ে গেছে এই পরিবারের উপর। আবিরের বাবা বললেন, ঠিক মতো খাবে কিন্তু। যদি দেখি শুকিয়ে গেছো তাহলে আমি তোমার কোনো কথা শুনবো না আর। আর হ্যাঁ, প্রতিদিন কল করবা। রতি হাসলো। আপনি না খুব বাচ্চা আঙ্কেল। মায়ের সাথে সবাই বাচ্চা বনে যায়। আমি আপনার মা? হ্যাঁ, তুমিও আমার মা। রতি ঢোক গিলে খুশির কান্নাটুকু লুকালো। আজ পর্যন্ত তার নিজের বাবা কখনো তাকে মা বলে সম্বোধন করেনি। সাবধানে যাবেন আঙ্কেল, আমি পৌঁছে কল করব। রাতেই কল দিবা? আচ্ছা দেব। আবিরের বাবা নেমে গেলেন। বাস ছাড়লো। রতি দেখল তিনি হাত ইশারায় রতিকে বিদায় জানাচ্ছেন। রতি বিড়বিড় করে বলল, হে পরম করুণাময়, এই লোককে এবং এদের পরিবারের সবাইকে আপনি সবসময় খুশি রাখেন। এদের উপর আপনি নেক হায়াত বর্তান। রতি আরেকবার আনহিকে ফোন করলো। সুইচ অফ বলছে এখনো। রতি ফোন রাখতে যাবে তখনই আবির কল দিল ইমুতে। রতি খুশি মনেই ধরল। হ্যালো আবির। আবির ভাই বলেন। রতি কণ্ঠটা কানে আসতেই আবিরের দুনিয়া আবার উলটপালট হয়ে গেল। সে ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি নাকি ঢাকার বাইরে যাচ্ছেন? হ্যাঁ, অফিস থেকে। ওখানে কাজ কেমন চলছে? সব ঠিকঠাক তো? সব ভালো, ক্ষীণ স্বরে বলল রতি। মফিজুল আলম নামের একজন ভদ্র চেহারার খারাপ লোক আজ 3 দিন যাবৎ রতিকে ডিস্টার্ব করছে। সে কথাটা বলল না রতি, লুকিয়ে গেল। অফিসে বিচার দেওয়ার মতো কোনো প্রুফ নেই দেখে রতির এসব সহ্য করতে হচ্ছে। রতিকে দেখলেই তিনি ইনিয়ে বিনিয়ে পছন্দের কথা বলেন। রতিকে বিয়ে করতে চান এরকমটা বোঝান। রতি অনেকবার বুঝিয়েছে কথার ছলে যে এইসব তার পছন্দ নয় এবং সে সেকেন্ড ম্যারেজের প্রতি আগ্রহীও না। তবু এই লোক দমে না। কী যে একটা অবস্থা। রতি অন্যদের থেকে খবর নিয়ে জেনেছে মফিজুল আলম এর আগে 2 বিয়ে করেছেন এবং তার একটা বউ টেকেনি। বর্তমানে তিনি ডিভোর্সি, সিঙ্গেল। অবশ্য এরকম ক্যারেক্টার যার, তার সাথে কেই বা সংসার করবে? রতি মনে মনে মফিজুল আলমকে উদ্দেশ্য করে ভয়াবহ 2টি গালি দিল। বাসে উঠিয়ে দিতে বাসা থেকে কেউ এসেছিল? আবিরের প্রশ্ন। হ্যাঁ, আপনার বাবা এসেছিল। ও ঠিক আছে, ভালো থাকবেন ভাবি। আর যে কোনো সমস্যা মনে করবেন আমার কথা। এই বান্দা অলওয়েজ হাজির আপনার সেবায়। রতি হেসে উঠল। আমার এত সেবা লাগবে না ভাই, আপনি একটা বিয়ে টিয়ে করুন। কতদিন বিয়ে খাই না। আপনাকে বিয়ে খাওয়ানোর জন্য আমি আবার গলায় ছাগলের দড়ি পরব? বিয়ে করা মানে গলায় ছাগলের দড়ি পরা? তা নয় তো কি। আপনার এক্স ননদ কি নাচানটাই না নাচালো আমাকে। এখন আবার অন্য মেয়ের ইশারায় এভাবে নাচতে পারবো না। দুঃখিত। সব মেয়ে এক হয় না আবির ভাই, জানি। তবু এক হতে কতক্ষণ? না বাবা, নো চান্স। আমি আপাতত বিয়ে টিয়ে করছি না। রতি ক্ষীণ হেসে বলল, আন্টি এবার বাংলাদেশে সে আপনাকে বিয়ে দিয়ে ছাড়বে, আমাকে বলেছে। আমি দেশেই আসবো না, ওখানে গিয়ে দেবে। আমি পালাবো। রতি খিলখিলিয়ে হেসে উঠল। আচ্ছা পালায়েন, দেখব কত পালিয়ে পালিয়ে থাকতে পারেন। আচ্ছা দেখেন। আবিরকে কেউ ডাকলো। আবির বলল, একটু পরে কল দিই, আমার রুমমেট ডাকছে। আচ্ছা যান, সাবধানে থাকবেন। রাখছি ভাবি। ফোন রেখে রতি কানে হেডফোন গুঁজে দিল। ঠান্ডা একটা সং প্লে করে জানালা দিয়ে বাইরে তাকালো। রাতের আকাশের বুকে চাঁদ নেই, তারা নেই, তবু কত সুন্দর, অদ্ভুত সুন্দর। রতি মনে মনে বলল, আপনি কি চান? আমি স্পষ্ট বুঝি আবির ভাই, কিন্তু সেটা যে কোনোদিনই সম্ভব না। গানটা আর ভালো লাগছে না রতির, তাই গান অফ করে আনহির নাম্বারে কল করলো সে, কিন্তু ফোন বন্ধ।